দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, ভোটারদের মারে বিজেপি প্রার্থী হাসপাতালে, ব্যতিক্রমী আমবাসায় সব ব্যতিক্রমী কাণ্ড কারখানা। পঞ্চায়েত নির্বাচনের আবহে সারা রাজ্য জুড়ে যেখানে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ, সেখানে আমবাসায় খোদ শাসক দলেরই এক প্রার্থী ভয়ঙ্কর সন্ত্রাসের শিকার হয়েছেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীর হামলায় গুরুতর আহত হয়ে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই শাসক দলীয় প্রার্থীর নাম উত্তম দেবনাথ। আমবাসা পঞ্চায়েত সমিতির ৪ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী তিনি। জানা গিয়েছে, রবিবার রাত 10টা নাগাদ বাইক চালিয়ে উত্তর নালিচড়া থেকে কোলাইয়ের দিকে আসার সময় নালিচড়া ইটভাটার সামনে দুষ্কৃতকারীরা লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা চালিয়েছেন। তখন উত্তমের মাথায় হেলমেট থাকায় রক্ষে, তারপরেও তার মাথা ফেটেছে, আঘাতের চিহ্ন রয়েছে শরীরের অন্যান্য অংশেও। বর্তমানে ধলাই জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখানে উল্লেখনীয় যে, উত্তম দেবনাথ আবার আমবাসা মণ্ডলের সাধারণ সম্পাদকও। পঞ্চায়েত সমিতির ৪ নং ওয়ার্ডে তার বিরুদ্ধে রয়েছে বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী। তাই এর পেছনে দলের অভ্যন্তরীণ কলহ থাকার সম্ভাবনা প্রবল। যদিও বিজেপি দলের বক্তব্য হলো, আমবাসায় রাজনৈতিক সহাবস্থান ও সৌহার্দ্যের যে দীর্ঘকালীন ঐতিহ্য রয়েছে, সেটা নষ্ট করতেই এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড ঘটানো হয়েছে। এর পেছনে বিরোধী সিপিআইএমের মাফিয়া চক্র রয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। সোজা সাপটা দ্বৈত নাগরিকত্ব, ছাত্র আন্দোলনের নামে জ্বলছে বাংলাদেশ। এইবারে বসে যা খবর পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এই ছাত্র আন্দোলন এখন আর ছাত্রদের হাতে হয়তো নেই। কেননা ছাত্ররূপী আন্দোলনকারীদের হাতে নাকি অস্ত্র উঠে গিয়েছে। প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, একজন ছাত্রের হাতে অস্ত্র আসছে কিভাবে? একটা অস্ত্রের যে দাম, তা নিশ্চয়ই সব ছাত্রদের পক্ষে কেনা সম্ভব নয়। তাহলে ছাত্র আন্দোলনের অস্ত্রের যোগান কে দিচ্ছে বা কারা যোগাচ্ছে? তবে প্রতিবেশী দেশের তথাকথিত ছাত্র আন্দোলন যেভাবে তার চরিত্র পাল্টে নিচ্ছে, তাতে সবচেয়ে বড় আশঙ্কা যে পরবর্তী সময়ে এই আন্দোলন পুরোপুরি রাজনৈতিক ও সাম্প্রদায়িক আন্দোলনে পরিণত হয়। ইতিমধ্যে বঙ্গের বিরোধী দলনেতার একটা মন্তব্য নিয়ে রীতিমতো জলঘোলা শুরু হয়েছে। হিন্দুদের পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি মুসলিমদের টার্গেট করেছেন। দেখা গিয়েছে যে, বাবরি মসজিদ ভাঙ্গার পর বাংলাদেশে প্রচুর হিন্দু মন্দির ভাঙ্গা হয়েছে, বাদ যায়নি ঢাকার কালীবাড়িও। শুধু তাই নয়, ভারতের ঘটনায় বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, আর হিন্দুদের উপরে আক্রমণ পরিকল্পিত। আশঙ্কা করা হচ্ছে যে, বাংলাদেশে না এই ছাত্র আন্দোলনের সুযোগ, সেই দেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপর আক্রমণ নেমে আসে। রাজ্য শাসন বা দেশের প্রশাসন জেনেও হয়তো না জানার ভান করবে। প্রচুর বাংলাদেশি আছেন যারা দ্বৈত নাগরিকত্ব ভোগ করছেন। বাংলাদেশের প্রচুর মানুষ এই দেশের নাগরিক, তারা এখানে এবং ওখানে নাগরিক। ফলে যাদের কাছে দুই দেশের পরিচয়পত্র আছে, তারা বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলে এই দেশে চলে আসতে পারেন। যেহেতু তাদের এই দেশের পরিচয়পত্র আছে, তাই তারা বৈধ নাগরিক হিসাবেই এই রাজ্যে থাকতে পারেন। ফলে রাজ্য প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে, পাশাপাশি স্থানীয় স্তরে মানুষকেই সচেতন হতে হবে। কুন্দলের জেরে কৈলাসহরে বিজেপি নেতারা নির্দল প্রার্থী। পঞ্চায়েতে প্রার্থী নিয়ে এবার সংক্রমণ শুরু হলো বিজেপির গর্ভগৃহেই। মাস কয়েক আগেও যারা ছিলেন মস্ত বড় কমরেড, এখন নিজেদের সুবিধা বুঝে শাসক দলে গা মিলিয়ে এবার একেবারে পঞ্চায়েতের টিকিটই পেয়ে গিয়েছেন। আর যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, সততার সঙ্গে পঞ্চায়েত পরিচালনা করেছেন, এবার তাদেরকেই বসিয়ে দিয়েছে শাসক দল। এরই প্রতিবাদে এবার কৈলাসহরের লক্ষ্মীপুর পঞ্চায়েতে 7 জন বিজেপি নেতা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অফিসিয়াল প্রার্থীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই গ্রামের সাধারণ বিজেপি কর্মীরা এই নির্দল প্রার্থীদের সঙ্গে রয়েছেন, কারণ এরাই প্রকৃত বিজেপি। এখন বিজেপি প্রার্থী হিসেবে যারা লড়াই করছেন, তারা আসলে সিপিআইএমের প্রতিনিধি।
ফলে ভোটে সিপিআইএম প্রার্থীরা থাক বা না থাক বিজেপির প্রতিনিধি হয়েই অন্তত তাদের অস্তিত্ব রয়েছে। এর প্রতিবাদ জানিয়ে আদি বিজেপি নেতারা এবার নির্দল হয়েই এবার ভোটে লড়ছেন। জানা গিয়েছে এবার দলের পৃষ্ঠা প্রমুখ, বুথ কমিটির সভাপতি, বিগত গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান কিংবা উপপ্রধান এদেরকে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে সিপিআইএম থেকে আসা লোকজনকে। অথচ এদের কোনো গ্রহণযোগ্যতাই নেই, যে কারণে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্তত 6 জন এবার নির্দল হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। পঞ্চায়েত সমিতি থেকে এবার একজন লড়ছেন নির্দল হিসেবে, তার নাম লিঙ্কন দত্ত চৌধুরী। লক্ষ্মীপুর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের 2 নং আসনে দাঁড়িয়েছেন প্রাক্তন উপপ্রধান শহীদ খান। 4 নং ওয়ার্ডের 1 নং আসনে লড়ছেন মন্দিরা মালাকার। 3 নং ওয়ার্ডে আব্দুল রহমান, 2 নং ওয়ার্ডে আব্দুল বাসির এবং ওয়াসির আলী, 6 নং ওয়ার্ডে নজরুল মিয়া। উল্লেখ্য, লক্ষ্মীপুর পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 11। এর মধ্যে পঞ্চায়েতে 6টি আসন এবং পঞ্চায়েত সমিতির 1টি আসনে লড়ছে নির্দল প্রার্থীরা। পঞ্চায়েতের 6টি আসন যদি নির্দল দখল করতে পারে তাহলে পঞ্চায়েত তাদের নির্দল প্রার্থীরা জানিয়েছেন এটা আর কিছু নয়, বিজেপির শেষের শুরুর ইঙ্গিত। কারণ যে দলে পুরনো কর্মীদের গুরুত্ব নেই, অন্য দলের লোকদের এনে প্রার্থী এনে দাঁড় করায় সেই দলের স্থায়িত্ব বেশি দিন হতে পারে না। এডিসিতে প্রশ্নপত্র নিয়ে জাতিবিদ্বেষের অভিযোগ। তপশিলি উপজাতি ভিত্তিক ছাত্র যুবকদের 2 সংগঠন চাকরির পরীক্ষায় আপত্তিকর প্রশ্ন রাখায় এডিসিকে কড়া নিন্দা করেছে। এই চাকরির পরীক্ষায় আগে একবার প্রশ্ন আউট হয়ে যাওয়ার পিছিয়ে দেওয়া হয়েছিল। ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন ও মিজো কনভেনশন ইউথ উইং জম্পুই হিলস সেই 1-এর 75 নম্বর প্রশ্ন ও সাথে দেওয়া সম্ভাব্য উত্তরের জন্য জেলা পরিষদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলেছেন। কী কারণে এমন প্রশ্ন করা হলো তারও ব্যাখ্যা চেয়েছেন। প্রশ্নটি একটি জাতি গোষ্ঠীর প্রতি অবমাননাকর বলেছে তারা। এডিসি কর্তৃপক্ষ তীব্রাপতা বা তথাকথিত বুবাগ্রার মুখ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বিশ্বস্ত কোনো চেলাও কিছু বলেননি। তথাকথিত উপজাতিদের মসিহা প্রদ্যুৎ দেববর্মন নিয়ন্ত্রিত টিটিএডিসির উপজাতীয় প্রতিনিধিদের আনা জাতিবিদ্বেষের গুরুতর অভিযোগের মুখে এই রকম বদনাম আগে কখনো কাঁধে নেয়নি। সরকারিভাবে কোনো জাতিগোষ্ঠীকে অপমান করার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে আগে কখনো কোনো উপজাতি গোষ্ঠী তুলেনি। এই জেলা পরিষদ উপজাতিদের স্বার্থ রক্ষায় তৈরি হয়েছে, কোনো গোষ্ঠীর বদনাম করতে নয়। এই বিতর্কের দায় প্রদ্যুতের যথেষ্ট। এডিসির প্রধান না হলেও সামাজিক মাধ্যমেও বড় সিদ্ধান্ত নেন। সেখানে আমাদের নয়, আমি থাকে বাক্যের কর্তা, সিদ্ধান্তের মালিক। এডিসির সাংবাদিক প্রধানের নামের আগে লেখা হয় তার নাম। এডিসির সাংবিধানিক প্রধানের নামের আগে লেখা হয় তার নাম। প্রশ্ন লিখোয়ার সময়ে সামাজিক মাধ্যমে তিনি বলেছিলেন যে আমি নির্দেশ দিয়েছেন মামলা করার, পুলিশকে নিরপেক্ষ তদন্ত করতে বলেছেন, আমি উদাহরণ তৈরি করতে চাই, এই রকম বলেছিলেন। তাই প্রশ্নে যে অপমানের জাতিবিদ্বেষের অভিযোগ উঠছে এই দায় প্রদ্যুৎকে পার দেবে না। মিজো কনভেনশন বলেছে যে বিতর্কিত প্রশ্ন করা হয়েছে, চাকরি প্রার্থীরা অস্বস্তিতে পড়েছেন। টিএসএফ বলেছে যে সাংস্কৃতিকভাবেও ভুল এই প্রশ্ন, পারম্পরিক শ্রদ্ধা, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। সংগঠনগুলি জাতিবিদ্বেষ ও বর্ণবিদ্বেষের অভিযোগ এনেছে। অতি সত্বর প্রকাশ্যে ক্ষমা চেয়ে এই প্রশ্ন কেন হলো তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। একটি সংগঠন বলেছে জাতিগোষ্ঠীর প্রতি এই রকম করার পেছনে কী অবস্থান রয়েছে তাও যেন স্পষ্ট করা হয়। আরেকটি বলেছে যে ভবিষ্যতে এই রকম যেন না হয়, এই রকম প্রশ্ন তৈরিতে যেন উপজাতির গোষ্ঠীগুলির প্রতিনিধিত্ব থাকে। এই দাবি কি ইঙ্গিত করে যে সবার প্রতিনিধিত্ব নেই বা কারো দাপট প্রবল? রাত 3টা পর্যন্ত পাল্টা কোনো জবাব পাওয়া যায়নি। ধৃতরা ঘটনাস্থলেই ছিলেন না, এই দাবিতে কংগ্রেসীদের থানা ঘেরাও। বিশালগড় হাসপাতালে একবার এক রোগীর ডান পায়ের নখ উল্টে গিয়েছিল। চিকিৎসা কর্মীরা নাকি তাকে ঝাপটে ধরে বা পায়ের নখ
টেনে তুলে ফেলেছিল। এবার একই কাণ্ডের পুনরাবৃত্তি হয়েছে উদয়পুরে, একটু ভিন্ন মোড়কে। গত বৃহস্পতিবার টেপানিয়া ব্লকে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে শাসক দল আশ্রিত দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসি নেতা কর্মীরা। পরে কংগ্রেসের তরফে 21 জন অভিযুক্তের নাম ঠিকানা দিয়ে রাধাকিশোরপুর থানায় অভিযোগও করা হয়েছে।